ফুলশয্যার ঘরে বসে আছে অবনী। বুকের ভেতর টিপ টিপ করছে তার আপাদমস্তক, ভয়ে থরথর করে কাঁপছে। ভয় পাবে নাই বা কেন? তার বিয়ে তো অন্য সকলের মতো স্বাভাবিকভাবে হয়নি। এমনকি অবনী ভাবেওনি বিয়ে খেতে এসে বিয়ের পিঁড়িতে কনে হিসাবে নিজেকে বসতে হবে। বাবার প্রাণের প্রিয় বন্ধুর সম্মান রাখতে বিয়ের পিঁড়িতে বসতে হলো তাকে। আজকের দিনটি এতটাই খারাপ অবনীর জন্য যে আজকের দিনটি তার সারা জীবনের অমঙ্গল ডেকে এনেছে। এমন একজনের সাথে অবনীর বিয়ে হয়েছে যে কিনা অবনীর যমজ বোনের শত্রু, যার সাথে অবনীর সাফ আর বেজির মতো সম্পর্ক। এমনকি লোকটি স্বপ্নেও অবনীর পিছু ছাড়ে না। নিজের এক্স বসের সাথে বিয়ে না হয়ে যদি একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে হতো তাহলেও অবনী অনেক সুখে থাকতো। বিয়ে হয়েছে কিনা এমন একজনের সাথে যে রোজ রোজ অবনীকে অফিসের সকলের সামনে ডিরেক্টলি ইনডিরেক্টলি অলওয়েজ ইনসাল্ট করতে, এমনকি একদিন অফিসের সকলের সামনে অফিস থেকে চলেও যেতে বলেছে। তাই অবনীয় রাগে দুঃখে লজ্জায় আর অফিসে যায়নি। কিন্তু আজ সেই অসভ্য রাক্ষস লোকটাকে বিয়ে করতে হলো তার, তাও আবার পরিস্থিতি শিকার হয়ে। আর বিয়ের পাত্র যে তার এক্স বস সেটা জানতে পারলো কবুল বলার আগ মুহূর্তে। কিন্তু গুরুতর ব্যাপার হলো তার এক্স বক্স মানে খান গ্রুপের ইন্ডাস্ট্রির মালিক আরশ খান এখনো জানেই না যে অবনী তার বউ। তাই তো অবনী ভাবছে রুমেশ আরশ যখন বউয়ের জায়গায় তাকে দেখবে তখন কেমন রিয়াকশন দিবে। তার মধ্যে আরশ বিয়েটা করতে চায়নি, পরিবারের সম্মান আর দাদুর আদেশ রক্ষার্থে মত দিয়েছে বিয়েতে। কিন্তু বিয়ের কনে হিসেবে যে অবনী ছিল তা যদি বিন্দুমাত্র আঁচ করতে পারত তাহলে বোধহয় বিয়ে আর মৃত্যুর মধ্যে যদি দুটি অপশন দেওয়া হতো আরশ নির্দ্বিধায় মৃত্যুকেই বেছে নিত। আরশের অফিস থেকে চলে আসার পর অবনী আরশকে কত অভিশাপই না দিয়েছিল। যেমন আরশ কাজে নিয়ে ওভার পসেসিভ, তাই অবনী দোয়া করতো আরশের যাতে একসাথে 3-4টা বাচ্চা হয়। বাচ্চা পয়দা করতে গিয়ে যেন তার বউয়ের অকাল মৃত্যু হয়। বউয়ের শোকে আর এতগুলো বাচ্চার অত্যাচারে যাতে আরও সেই জীবন তেনা তেনা হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিয়ে আসছে, নিজেই কিনা অপ্রত্যাশিতভাবে আরেশ খানের বউ হয়ে গেল। অবনী এসব ভেবে নিজে নিজেই বলছে, ভাই এনেছেন যদি আল্লাহ রব্বুল আলামিন আমার অভিশাপটা কবুল করে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। নিজের দেওয়া অভিশাপে নিজেই ফেসে যাব। বিয়েতে রাজি হওয়ার আগে কেন পাত্রের নামটা জিজ্ঞেস করলাম না। আল্লাহ গো, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি, তুমিও মাফ করে দাও প্লিজ। এত অল্প বয়সে আমার নিষ্পাপ প্রাণটা নিও না। আমি যদি এত সকাল মরে যাই ওই আরশ খানকে জব্দ করবে কে? তারপর অবনী আবার নিজেই বলল, দূর অবনী তুই কত বোকা রে, শুধু শুধু টেনশন করছিস। তুই তো অভিশাপ দিয়েছিস ওই বজ্জাত বসের বউ যেন বাচ্চা পয়দা করতে গিয়ে মরে যায়, এমনি এমনি তো মরতে বলিসনি। আর তোর সাথে তো এই লোকের জীবনে ভালো করে দুটো কথা বলাই হবে না, আবার বাচ্চা পয়দা তো দূরের কথা। ফ্ল্যাশব্যাক। আমজাদ আলমের একমাত্র মেয়ে অবনী, পুরো নাম অবনীকা অবন্তী। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অবনী, কোনোভাবে সংসার চলে। অবনীর বাবা অনেক কষ্ট করে অবনীকে পড়াশোনা করিয়েছে। অন্যদিকে আমজাদ আলমের প্রাণপ্রিয় বন্ধু চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক হাসান চৌধুরী কোটি কোটি টাকার মালিক। কিন্তু একটা সময় ঠিক তার উল্টো ছিল। আমজাদ আলম ছিলেন বিশাল ধন সম্পদের অধিকারী, আর হাসান চৌধুরীর কোনো রকমের সংসার চলতেই হিমশিম খেয়ে যেত। কিন্তু নিয়তি আজ তাদের দুজনকে দুদিকে নিয়ে গেল। একজনকে করে দিল পথের ভিখারি আর অন্যজনকে বানিয়ে দিল কোটিপতি। আমজাদ আলম আর হাসান চৌধুরী বাল্যকালের বন্ধু, কিন্তু এরই মাঝে বহু বছর তাদের মাঝে কোনো কথা হয়নি। একদিন হাসান চৌধুরী রিজু অটোমোবাইল ফোন ওয়ার্কশপে গিয়েছিল গাড়ি ঠিক করার টাকা দিতে। আমজাদ আলম হাসান চৌধুরীর কাছে গিয়ে বলল, স্যার আপনার সবগুলো গাড়ি রেডি, আপনি চেক করে নিতে পারেন। কথাটা বলে সামনে তাকাতেই দুজন দুজনকে দেখে চমকে যায়। হাসান চৌধুরী অবাক হয়ে বলে, আমজাদ না? আমি আমজাদ। আপনি হাসান না? না মানে আপনার নাম? আমি হাসান, তোর বন্ধু হাসান। কথাটা বলে আমজাদ আলমকে জড়িয়ে ধরল। আমজাদ আলম হাসান চৌধুরীকে নিজের থেকে ছাড়িয়ে বলল, আপনার জামা কাপড় ময়লা লেগে যাবে। কি আপনি আপনি করছিস? আমাকে আবার কবে থেকে আপনি বলার শুরু করছিস? হ্যাঁ, জামা কাপড়ে ময়লা হোক, মন তো ময়লা হবে না। কথাটা বলে হাসান চৌধুরী আমজাদ আলমকে বুকে টেনে নিলেন। আরে কি করছিস? লোকে দেখলে কি বলবে? লোকে দেখলে বলবে এক বন্ধু তার আরেক বন্ধুকে যথাযথ মর্যাদা দিচ্ছে, কিন্তু তুই এইভাবে এই অবস্থায় কেন বন্ধু?
আমাদের জীবনে মাঝে মাঝে এমন অপ্রত্যাশিত কিছু থাকে যা আমাদের ভাবনার বাইরে। আমারও তাই হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা। কিন্তু তোর এরকম অবস্থায় কি করে হলো বন্ধু? তোর মনে নেই তোকে বলেছিলাম না, আমার যাবতীয় সহায় সম্পত্তি সব বন্ধক রেখে আমি ব্যাংক থেকে 400 কোটি টাকা লোন নিয়েছিলাম জাহাজ কিনেছিলাম ঠিকই, কিন্তু আসার পথে জাহাজটি ডুবে যায়। সেই সাথে ডুবে যায় আমার সব স্বপ্ন। এক মুহূর্তে আমি পথের ফকির হয়ে যাই। দেনার দায়ে আমার জেল হয়ে যায়। জেল থেকে বেরিয়ে ভেবেছিলাম তোর কাছে আসবো, কিন্তু কিন্তু কি, আমেনার হার্ট অ্যাটাক হয়। আমেনা মারা যাওয়ার পূর্বে একটি কন্যা সন্তান জন্ম দিয়ে যায়। তোর মেয়ে হয়েছে? কোথায় তোর মেয়ে? আচ্ছা, অনেক কষ্টে মেয়েকে পড়াশোনা করিয়েছি। মেয়েটা চাকরির পর আমার কষ্ট কিছুটা কমেছিল, কিন্তু কিছুদিন আগে চাকরিটা ছেড়ে চলে আসে। বলছিস কি রে? তুই আমার কাছে এলি না কেন? এসেছিলাম, কিন্তু তোর সেই ঠিকানায় তোকে ফেলাম না। হ্যাঁ, ঠিকানা পরিবর্তন করে চলে গেলাম চট্টগ্রামে। সেখান থেকে ধানমন্ডি, বনানী আর গুলশান নিজের বাড়ি। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছিলাম, কিন্তু মালিক যে তুই তা ভাবতে পারি না। হ্যাঁ, এখন তুই আর আমার পার্টনার হয়ে আমার সাথে ব্যবসা করবি। সরি, আই ডোন্ট নিড ইউর হেল্প। বাট হোয়াই? এম আই নট ইউর ফ্রেন্ড? ইয়েস, উইথ এ বোথ অফ ফ্রেন্ড, বাট বন্ধু। শুধু বন্ধু হয়ে থাকলে সম্পর্ক মজবুত থাকে, না হলে ফাটল ধরে যায়। তোর সাথে কথা বলে পারা যাবে না, তবে হ্যাঁ, তোর মেয়েকে আমার অফিসে চাকরি দিতে চাই। এ ব্যাপারে তুই আমাকে না করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাপারে তো সবই বললাম তোকে, কিন্তু তোর ব্যাপারে তো কিছুই জানা হলো না। আবার যা কিছু আজ দেখছিস সবই তোর দান। কি আবোল তাবোল বলছিস? আমি ঠিকই বলছি। সে এক বিশাল কাহিনী। অভাব অনটনে সংগ্রাম করতে করতে একটা সময় রাহেলার শরীরে অনেক বড় অসুখ জন্মে যায়। টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি। বাধ্য হয়ে তোর দেওয়া ডায়মন্ডের রিংটা বিক্রি করে দিলাম। আর মনে মনে তোর থেকে ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু যতক্ষণে টাকা জোগাড় করলাম ততক্ষণে রাহেলার শেষ সময় চলে এসেছে। তারপর সেই টাকাগুলো দিয়ে আমি ছোট্ট একটা ব্যবসা শুরু করি। এভাবেই ধীরে ধীরে আজ আমি এই পর্যায়ে এসেছি। সেজন্যই তো বললাম আমার সব কিছুর পেছনে রয়েছে তোর অবদান। না বন্ধু, আমি তোকে ডায়মন্ডের রিং উপহার দিয়েছি মাত্র। সব কিছুর পেছনে রয়েছে তোর কঠোর পরিশ্রম আর সাধনা। আজকের পর থেকে আর কাউকে ভুলবি না আমার টাকা দিয়ে তুই উন্নত করেছিস। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে তোর সাথে এই মুহূর্তে আমার দেখা হলো। কত যে সন্ধান করেছিলাম তোর, কিন্তু কোথাও তোর খোঁজ মেলেনি। অবশেষে তোকে পেয়েই গেলাম। আগামী মাসের 15 তারিখ আমার মেয়ে শিলার বিয়ে। কি বলছিস? সেদিনের ছোট্ট শিলা আজ অনেক বড় হয়ে গেছে না রে? হ্যাঁ, সময় চলমান, কোনো কিছুই থেমে থাকে না। তুইও আর তোর মেয়ে কিন্তু 1 সপ্তাহ আগেই চলে আসবি। আর আজকে তুই আমার বাড়িতে যাবি, আমি তোর বাড়িতে যাব। কথাটা বলে দুই বন্ধু হেসে দিল। এরপর অবনী হাসান চৌধুরীর কোম্পানিতে জয়েন করে। দেখতে দেখতে শিলার বিয়ের ডেট চলে আসে। সব কিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু যত বিপত্তি সৃষ্টি হয় বিয়ের আগ মুহূর্ত। হাসান চৌধুরী শিলার রুমে গিয়ে দেখে পুরো রুম ফাঁকা, শিলা বাড়িতে নেই। বিছানার উপর একটা কাগজ, তার উপর রাখা আছে কলম। হাসান চৌধুরী কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। প্রিয় বাবা, আমার সালাম নিবে। আমি জানি আজকে আমি কতটা জঘন্য একটা কাজ করেছি। তুমি আমাকে ছোট থেকে ভালোবাসা দিয়ে বড় করেছো, কিন্তু আমি তার মান রাখিনি। কিন্তু এছাড়া আমার আর কিছুই করার ছিল না। নিজের বিজনেস সফলতার জন্য খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আরশ খানের সাথে আমার বিয়ে ঠিক করেছো, কিন্তু একবারও জানতে চেয়েছো আমি বিয়েতে রাজি কিনা? আমি তো তাদের সামনেই যেতে চাইনি। তুমি আমাকে বলেছিলে জাস্ট ওদের সামনে যাব আর কিছু নয়, কিন্তু তুমি কথা রাখোনি। তুমি সরাসরি ওদের কথা দিয়ে ফেললে, তাই বাধ্য হয়ে আমাকে পালাতে যেতে হলো। এটি তোমার মেয়ে শিলা। বিয়ের আগ মুহূর্তে এরকম চিঠি হাতে পেয়ে হাসান চৌধুরী হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। সম্মান হারানোর ভয় ঘিরে ধরে তাকে। এদিকে শোনা যাচ্ছে মেয়ে সব বর এসেছে বলে গেটের দিকে এগিয়ে যাচ্ছে। পরপর 4টি গাড়ি সমতালে এসে থামলো চৌধুরী বিলার সামনে। চারপাশে হইচই শুরু হয়ে গেছে। নানান বাহারি ফুলে সাজানো অসাধারণ গাড়ি থেকে নেমে এলো আরশ খান।
এদিকে হাসান চৌধুরী ঘেমে একাকার, রুমে এসি চালু, তবুও শরীর থেকে বৃষ্টির মতো ঘাম ঝরছে, হাত পা তড়িৎ গতিতে কাঁপছে। এদিকে আমজাদ হাসান চৌধুরীকে খুঁজতে খুঁজতে দেখতে পেল সন্ধ্যার রুমে বিছানার পাশে ফ্লোরে এক হাত একটি কাগজ আর অন্য হাত মাথায় দিয়ে বসে আছে হাসান চৌধুরীকে। বন্ধুকে এরকম বিধ্বস্ত অবস্থায় দেখে আমজাদ আলম দৌড়ে গিয়ে হাসান চৌধুরীকে দৌড়ে দাঁড় করিয়ে বলল, কিরে হাসান, শরীর খারাপ লাগছে? হাসান চৌধুরী হাত দিয়ে ইশারা করে দেখলো তিনি পানি খাবে। আমজাদ আলম দ্রুত টেবিল থেকে পানির গ্লাস টেনে নিজ হাতে হাসান চৌধুরীকে খাইয়ে দিল। কিরে, কি হয়েছে, এবার বল আমায়। হাসান চৌধুরী আমজাদের হাতটা নিজের মাথায় রেখে বলল, বন্ধু আমাকে কথা দে, আমি যা বলবো তাতে তুই কোনো আপত্তি করবি না। আজ আমি তোর কাছে একটি মূল্যবান জিনিস চাইব, তুই প্লিজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিস না। তুই যদি আমাকে খালি হাতে ফিরিয়ে দিস তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হয়ে বস, আগে তো বল আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি। তুই তো জানিস দেওয়ার মতো আমার আজ আর কিছুই অবশিষ্ট নেই আছে। হাসান চৌধুরীর কথা শুনে আমজাদ আলম অবাক হয়ে বললেন, আছে? কিন্তু কি? তোর মেয়ে। আমার মেয়ে? হ্যাঁ বন্ধু, তোর মেয়ে। বন্ধু, শিলা পালিয়ে গেছে, যাওয়ার আগে এই চিঠিটা বিছানার উপর রেখে গেছে, এই দেখ। আমজাদের হাতে চিঠিটা দিল। চিঠিটি পড়ে আমজাদের কপালেও চিন্তার বাজ পড়ল। হাসান চৌধুরী আমজাদের হাত রেখে দূরে বলল, এখন আমার মান সম্মান সব নির্ভর করে সে তোর উপর আমজাদ। হে জীবনে আমার সব বিপদে তোর দ্বারাই প্রতিবারে বেঁচে গেছি, এই যাত্রায় বাঁচিয়ে দে না বন্ধু। বরযাত্রীরা চলে এসেছে, এখন যদি জানতে পারে পাত্রী নেই তাহলে অপমান ছাড়া অসম্মানে আমার মৃত্যু ছাড়া আর উপায় থাকবে না। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোর হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুই আর আপত্তি করিস না। বেশ, আমি অবনীর সাথে কথা বলছি। কথাটা বলে আমজাদ আলম অবনীর রুমের দিকে গেল। অবনীর রুম থেকে বের হয়নি, এত মানুষজনের ভিতরে থাকতে তার ভালো লাগে না, তাই নিরিবিলি একা রুমে নিজেকে গুটিয়ে রেখেছে। হেডফোন কানে গুঁজে গান শুনছিল অবনী। রুমে তার বাবার আগমন দেখে কান থেকে হেডফোন সরিয়ে বলল, কি হয়েছে বাবা, তোমায় এত চিন্তিত লাগছে কেন? সব কিছু ঠিক আছে তো? মারে, এই জীবনে তোর উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি, কিন্তু আজ তোর কাছে আমি বাবা হয়ে একটা জিনিস ভিক্ষা চাইব, কথা দে তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না। সি সি, তুমি এভাবে কেন বলছো বাবা? আজ পর্যন্ত তোমার কোনো আদেশ অমান্য করতে দেখেছো আমায়? তাহলে দ্রুত বিয়ের জন্য তৈরি হয়ে নে। বিয়ে? হ্যাঁ বিয়ে। শিলা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। দেখ মা, এতে তোর হাসান আঙ্কেলের সম্মান জড়িয়ে আছে। আমি বন্ধু হয়ে আমার প্রাণপ্রিয় বন্ধুর অসম্মান কিছুতেই সহ্য করতে পারবো না। তুই প্লিজ অমত করিস না। অসম্ভব বাবা, তুমি শুধু তোমার বন্ধুর দিকটা দেখছো। শিলা আপু পালিয়েছে বলে কি আমাকেই বিয়েটা করতে হবে? আমি কি শিলা আপুকে পালাতে বলেছিলাম? চেনা নেই জানা নেই একটা অচেনা অজানা ছেলেকে আমি কি করে বিয়ে করব? তার উপর তারা তো শিলা আপুকে পছন্দ করেছে, আমাকে নয়। হাসান আঙ্কেল এত বড় লোক, তার মেয়েকে নিশ্চয় যেন তেন ঘরে বিয়ে দিবে না। তোমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সাথে তারা আত্মীয়তা করবে? তাছাড়া আমারও তো পছন্দ অপছন্দ বলে কিছু আছে বাবা। এটা বিয়ে, কোনো ছেলে খেলা নয়। আমার বন্ধুর সম্মানের চেয়ে এখন তো পছন্দ অপছন্দ বড় হয়ে গেছে। এই শিক্ষা দিয়েছি আমি তোকে। আজ যদি অপমান অসম্মান সহ্য করতে না পেরে আমার বন্ধু ভালো মন্দ কিছু হয়ে যায়, আমি কিন্তু তোকে কখনো ক্ষমা করব না। অনেক আশা নিয়ে তোর কাছে এসেছিলাম, কিন্তু আমার বোঝা উচিত ছিল তুই এখন আর ছোট নেই, নিজে পছন্দ করার মতো বয়স হয়ে গেছে তোর। বাবার কথা শুনে অবনীরও বিবেকে ভাবল যে মানুষটার মন এত ভালো, তাকে চাকরি দিয়েছে, নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছে, কর্মচারীর চোখে কখনো দেখেনি। তার এত বড় অসম্মান কি করে হতে দিবে সে? অবনীর বাবা হতাশাগ্রস্ত হয়ে ব্যর্থতা নিয়ে রুম থেকে চলে যাচ্ছিল। সব কিছু বিবেচনা করে অবনী পেছন থেকে বলল, বাবা আগে তুমি ছেলেপক্ষের সাথে আঙ্কেলকে কথা বলতে বলো, তাদের যদি আপত্তি না থাকে তাহলে আমারও আপত্তি নেই। অবনীর কথা শুনে তার বাবা চোখে মুখে খুশির ঝলক দেখা দিল। তিনি দ্রুত পায়ে মেয়ের কাছে এগিয়ে এসে বললেন, সত্যি বলছিস মা, তুই সত্যি বিয়েতে রাজি?
বাবার কথা অবনী মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায়। আমি জানতাম তুই কখনো আমার কথা অমান্য করবি না। আমি এখনই হাসানের সাথে কথা বলছি। হাসান চৌধুরী জাহানারা খানের সাথে কথা বলার জন্য আলাদাভাবে ডেকে আনলেন, কারণ খান ভবনে জাহানারা খানের কথাই শেষ কথা। জাহানারা খান খুবই বিচক্ষণ ও একরোখা একজন মানুষ। ছেলের কথায় আর হাসান চৌধুরীর ব্যবহারে ছেলেকে পছন্দ করেছিলেন। কি ব্যাপার হাসান, তুমি কি এমন বলবে যার জন্য আমাকে এভাবে ডেকে আনলে? আসলে কিভাবে যে কথাটা বলি আপনাকে, তুমি নিঃসংকোচে বলতে পারো। মিসেস খান, আসলে আমার মেয়ে মানে শিলা নেই। হাসান চৌধুরীর কথায় জাহানারা খান বিস্মিত হয়ে বলল, নেই মানে? হাসান চৌধুরীর মাথা নিচু করে বলল, জি, ও পালিয়ে গেছে। কথা শুনে জাহানারা খানের অবস্থা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। ইয়ার কি হচ্ছে আমার সাথে? সি সি মিসেস খান, আপনার সাথে আমি কেন ইয়ার কি করতে যাব? জাহানারা খান রুক্ষ কণ্ঠে বললেন, তাহলে তুমি কি চাইছো? আমি এখন বরযাত্রী নিয়ে শূন্য হাতে ফিরে যাব? আমার নাতি বিয়েই করতে চায়নি, শুধুমাত্র আমার কথায় মত দিয়েছে। আর সেই জায়গায় এখন যদি জানতে পারে আপনার মেয়ে পালিয়ে গেছে, ও কি পরিমাণ রেগে যাবে তার ধারণা আছে আপনার? এই বিয়ের সাথে খানবাড়ির মান সম্মান জড়িয়ে আছে। না না মিসেস খান, আপনাকে শূন্য হাতে ফিরতে হবে না। মানে কি বলতে চাও? পরিষ্কার করে বলো। জাহানারা খান শক্ত কণ্ঠে কথাটি বললেন, আমার বন্ধুর একমাত্র মেয়ে অবনীকা, উচ্চশিক্ষিত, রূপবতী এবং গুণবতী, আচার ব্যবহারও মনোমুগ্ধকর। শুধু আর্থিক দিক থেকে অতটা প্রভাবশালী নয়, একটা সময় অনেক বিত্তশালী ছিল, বাট একটা অ্যাক্সিডেন্টে সর্বহারা হয়ে গেছে। জাহানারা খান আগের ন্যায় গম্ভীর কণ্ঠে উত্তেজিত হয়ে বললেন, মানে তুমি বলতে চাইছো আমি এখন আমার নাতিকে গিয়ে বলি তার বিয়ের কোণে পাল্টে গেছে? হাসান চৌধুরী আমতা আমতা করে বলল, মিসেস খান, আমি আপনাদের ভালোর কথা ভেবেই বলছি। এতে আমাদের দুই পরিবারেরই সম্মান বাঁচবে। বিশ্বাস করুন, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার মেয়ে এমন একটা কাজ করবে। আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মেহমানের আপ্যায়ন আমার বাড়িতেই হবে। আপ্যায়নে কোনো ত্রুটি থাকবে না। আপনি শুধু একটিবার মেয়েটিকে দেখুন। আমার বিশ্বাস আপনি মেয়েটাকে দেখলে কিছুতেই না করতে পারবেন না। সব কিছু বিবেচনা করে জাহানারা খান বললেন, বেশ, আমি মেয়েকে দেখব। জাহানারা খানের কথা শুনে হাসান চৌধুরী একটু স্বস্তি পেলেন। তারপর দুজন অবনীর রুমে প্রবেশ করলো। অবনী এতক্ষণ বাইরের সব কথাই আড়িফেতে শুনেছে। ওনারা রুমে দিকে এগোচ্ছে শুনে দ্রুত নিজেকে সামলে নিল। রুমে প্রবেশ করার পর জাহানারা খান আর অবনী দুজনেই দুজনকে দেখে চমকে গেল, কারণ পূর্বেও তাদের একবার দেখা হয়েছিল। কয়েক মাস আগে জাহানারা খান রাস্তার এপাশ থেকে ওপাশে যেতে নিল, হঠাৎ একটা গাড়ি তার সামনে চলে আসে। একটি মেয়ে তাকে বাঁচাতে চেয়েও শেষ রক্ষা হলো না। জাহানারা খানের শরীর রক্তাক্ত হয়ে গেল। চোখ বন্ধ হয়ে আসার আগে মেয়েটির মুখ ঝাপসা হয়ে দেখেছিল তিনি। জাহানারা খানের অ্যাক্সিডেন্ট দেখে তার ড্রাইভার আর অবনী মিলে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। জাহানারা খানের যখন জ্ঞান ফিরে, তখন চারপাশে নিজের পরিচিত সকলের মুখ দেখলে অকাঙ্ক্ষিত মুখটি দেখতে পেল না। সকলের চোখে পানি, শুধুমাত্র প্রিয়া খানের চোখে কোনো পানি ছিল না। প্রিয়া খান আরশের মা, কিন্তু তিনি জাহানারা খানকে মোটেও সহ্য করতে পারে না। তার ধারণা জাহানারা খান তার সহজ সরল ছেলেটার ব্রেন ওয়াশ করে দিয়েছে। তার একমাত্র ছেলেকে, তার স্বামীকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। কিন্তু সরাসরি কোনো কিছু বলার সাহস হয়নি, কারণ প্রিয়া খান ছিল গরিব ঘরের মেয়ে। প্রিয়া খান আর আকবর খানের প্রেমের বিয়ে ছিল। খান ভবনে এর আগে কেউ প্রেমের বিয়ে করেনি, এটাই ছিল খান ভবনের ঐতিহ্য। কিন্তু একমাত্র ছেলে যখন বিয়ে করে সদর দরজার সামনে এসে দাঁড়ালো, জাহানারা খান একমাত্র ছেলের মুখের দিকে চেয়ে পুরনো ঐতিহ্য ভেঙে তাদের বরং করে গড়ে তোলে। এতে করে আকবরের তার মায়ের প্রতি শ্রদ্ধা হাজার গুণ বেড়ে যায়। আজ পর্যন্ত মায়ের কোনো কথাই আর অমান্য করেনি। কিন্তু প্রিয়া খানের চলাফেরা কখনোই জাহানারা খানের পছন্দ ছিল না। প্রিয়া খান সবসময় নিজের রূপচর্চা নিয়ে বিজি থাকতো। তার যে একটা ছেলে ছিল, সে যে তা ভুলেই গিয়েছিল। জাহানারা খান আরশকে নিজের আদর্শে বড় করে তোলে, নিজের ছায়া সঙ্গীর ন্যায় বড় হয় আরশ। তাই তো আরশ তার দাদুর কোনো আদেশই অমান্য করে না। আর ঠিক এই জিনিসটাই প্রিয়া খান সহ্য করতে পারে না। হসপিটালের বেডে শুয়ে আছে জাহানারা খান, পাশেই আরশ জাহানারা খানের হাত ধরে চোখের পানি মুছে বলল,
জানেমান, তুমি ঠিক আছো? কিভাবে এরকম হলো তোমার? এতটা কেয়ারলেস কেন তুমি? তুমি কি চাও কাজকর্ম সব ছেড়ে এখন আমি তোমার চিন্তায় মগ্ন থাকি? আর যদি তোমার কিছু একটা হয়ে যেত তখন আমার কি হতো? জাহানারা খান আরশের গালে হাত দিয়ে বলল, শান্ত হও দাদু ভাই, আমার কিছু হয়নি। এই যে আমি একদম ঠিক আছি। হ্যাঁ, কতটা ঠিক আছো তা আমি দেখতেই পাচ্ছি। এরপর থেকে যদি বেখেয়ালি চলো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, এই বলে দিলাম। নাতির মুখে এমন দ্বারা হুমকি শুনে জাহানারা খান হেসে দিল। জাহানারা খান নার্সকে উদ্দেশ্য করে বললেন, এই যে মিস, একটা মেয়ে আমাকে নিয়ে এসেছিল না? ওই মেয়েটা কি চলে গেছে? জি ম্যাডাম, উনিই তো আপনাকে ব্লাড দিয়ে বাঁচিয়েছে। সত্যি এ যুগে এমন মানুষ পাওয়া বড্ড কঠিন। ওনার ব্লাড গ্রুপ আর আপনার ব্লাড গ্রুপ একই। তখন যদি উনি আপনাকে ব্লাড দিয়ে না বাঁচাতেন আর সঠিক সময়ে হসপিটালে না আনতেন তাহলে কি যে হতো। উনি বেশ কিছুক্ষণ আপনার কাছে ছিল। যখন জানতে পারলো আপনি বিপদমুক্ত তখন আর অপেক্ষা না করে চলে গেছে। নার্সের কথা শুনে আরস মনে মনে বলল, জানি না কে তুমি, তবে একটা ধন্যবাদ তোমার প্রাপ্য ছিল। জাহানারা খান অবাক হয়ে গেল মেয়েটির নীতিবান দিক দেখে, যে তাকে নিজের শরীরের রক্ত দিয়ে বাঁচালো অথচ বিনিময়ে কিছুই নিল না। তিনি ড্রাইভারকে অনেক বকাবকি করছে কেন মেয়েটির কোনো অ্যাড্রেস রাখলো না। আর মনে মনে একটা আক্ষেপ রয়ে গেল, যদি এই মেয়েকেই আমার নাতবউ করে খান ভবনে আনতে পারতাম। কিন্তু কি আর করার, এত বড় শহরে এত মানুষের ভিড়ে কোথায় খুঁজে পাবো ওই মেয়েকে। কিন্তু নিয়তি আজ আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে তাদের। অবনীকে দেখে জাহানারা খান বেশ খুশি হয়ে গেলেন। এতক্ষণে মুখে রাগ আর গম্ভীরতা থাকলে অবনীকে দেখে মনটা উৎফুল্ল হয়ে উঠল। তিনি মনে মনে শিলাকে অনেক দোয়া করলেন, কারণ শিলা পালিয়ে যাওয়াতেই তার মনের বাসনা পূর্ণ হবে আজ। অবনীর কথায় ভাবনার জগৎ থেকে ফিরে আসে জাহানারা খান। আপনি? জাহানারা খান অবনীর দিকে এগিয়ে আসলো। অবনী জাহানারা খানের পা ছুঁয়ে সালাম করলো। জাহানারা খান তার এমন কাজে মুগ্ধ হয়ে মাথায় হাত দিয়ে মাথা মুছে দোয়া করে দিল, কেমন আছেন আপনি? শরীর ভালো আছে আপনার? ভালো ছিল না, তোমাকে দেখার পর ভালো হয়ে গেছে। সেদিন কেন দেখা না করে চলে গিয়েছিলে? আমি তোমাকে কতই না খুঁজেছিলাম। জাহানারা খানের কথায় অবনী শুধু একটা ছোট্ট হাসি উপহার দিল। তোমার নাম কি হবু নাতবউ? নাতবউ কথাটা শুনে অবনী চমকে তাকালো, সাথে লজ্জাও পেল। অবনীকে অবন্তী, বাহ, ভারী মিষ্টি নাম। কিন্তু আমি তোমাকে মিষ্টি বলেই ডাকবো, কেমন? জি আচ্ছা। তাদের এরকম সাবলীলভাবে কথা বলতে দেখে হাসান চৌধুরী অবাক হয়ে বললেন, আপনি ওকে চিনেন? হ্যাঁ, খুব ভালো করেই চিনি হাসান সাহেব। এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই, আপনি মিষ্টিকে তৈরি করে নিন। জাহানারা খান ফিয়া খান আর আকবর খানকে ডেকে সবটা বলল। সব শুনে ফিয়া খান বললেন, অসম্ভব, আমি কিছুতেই এরকম একটা মিডল ক্লাস মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না। আকবর খান বলল, মা, আমি তোমার সব সিদ্ধান্তে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে একজন মিস্ত্রির মেয়েকে খান বাড়ির পুত্রবধূ মানিয়ে নেওয়াটা কি ঠিক হবে? আমি জাস্ট তোমাদের আমার মতামতটুকু জানিয়েছি, তোমাদের কাছ থেকে মতামত জানতে চাইনি। আর যদি ঠিক ভুল বিচার করতে হয় তো প্রিয়া কেমন পরিবার থেকে এসেছে তা নিশ্চয়ই নতুন করে মনে করিয়ে দিতে হবে না। কথাটা শুনে দুজনের মুখটা চুপসে গেল, কিন্তু প্রিয়া খান দমে যাওয়ার পাত্রী নন। তিনি বললেন, তা না হয় মেনে নিলাম শাশুড়ি মা, কিন্তু আপনার নাতির মন আছে কিনা সেটাও তো আপনার দেখা দরকার, তাই না? কথাটা প্রিয়া খান বুদ্ধি খাটিয়ে বলল, কারণ তার ধারণা মেয়ের বাবা একজন মিস্ত্রি আর একটা মিডল ক্লাসের মেয়েকে নিশ্চয়ই আরও কখনো নিজের বউ বানাতে চাইবে না। প্রিয়া খানের কথার প্রতি উত্তরে জাহানারা খান ছড়া হয়ে জবাব দিল, আমার নাতির সাথে আমি কথা বলে নিব, তা নিয়ে তোমায় ভাবতে হবে না। কথাটা বলে জাহানারা খান পা বাড়ালো, উদ্দেশ্য আরশের কাছে যাওয়া। তিনি যেতেই প্রিয়া খান মনে মনে বলল, যান যান। এবার যখন আরশ দেখবে তার প্রাণপ্রিয় জানেমান একটা মিস্ত্রির মেয়েকে তার মতো টপ বিজনেসম্যানের বউ বানাতে চায়, তখন নিশ্চয়ই জানেমান তো দূরের কথা, দু চোখে ওই জাহানারা খানকে সহ্য করতে পারবে না। ব্যাপারটা ভাবতেই ফিয়া খানের মনটা খুশিতে নেচে উঠল। হোয়াট দ্য হেল দাদু, মাথা ঠিক আছে তোমার? একজন মিস্ত্রির মেয়ে হবে আমার ওয়াইফ? দাদু, সোসাইটিতে আমার একটা রেপুটেশন আছে।
আমার মতো একজন টপ বিজনেসম্যান কিনা শেষে একটা মিস্ত্রি মেয়েকে বিয়ে করবে? দাদু, আমি শুরু থেকেই বিয়েটা করতে চাইনি, শুধুমাত্র তোমার ইমোশনাল ব্ল্যাকমেইলের কারণে বিয়েতে মত দিয়েছি। তার মানে এই নয় যাকে তাকে বিয়ে করে ফেলবো। আই ডিডন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। দাদু ভাই, কি তখন থেকে মিস্ত্রি মিস্ত্রি মেয়ে করছো? এই আদর্শ শিখিয়েছি আমি তোমায়? মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখো দাদু ভাই। আর তুমি কি বলতে চাইছো যে মেয়েটা তোমার দাদুর প্রাণ বাঁচিয়েছে তাকে আমি এখন বলবো তুমি সাজ বন্ধ করো? আমার দাদু ভাই এই বিয়েতে মত নেই, আমি ওদের কথা দিয়েছি। দাদু ভাই, আমি কিছুতেই ওয়াদা ভঙ্গ করতে পারবো না। দাদু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ও তোমার প্রাণ বাঁচিয়েছে মানলাম, এর জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, কিন্তু তাই বলে বিয়ে, ইটস নট পসিবল দাদু। তোমার তাদের কথা দেওয়ার আগে আমার মতামত নেওয়া প্রয়োজন ছিল। দাদু ভাই, আমি যখন একবার কথা দিয়েই ফেলেছি, আমি আমার কথা ফিরিয়ে নিতে পারবো না। আজ তুমি বিয়েতে মত দিবে, আর না হয় আমার মরা মুখ দেখবে। যার জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি তাকে যদি আজ অসম্মানিত করি তাহলে এই বেঁচে থাকার কোনো মূল্যই থাকবে না আমার কাছে। দাদু, হ্যাঁ দাদু ভাই, এটাই আমার শেষ কথা। এবার তুমি ডিসিশন নাও, তুমি কোনটা বেছে নেবে। তবে মনে রেখো, তোমার দাদুর কিন্তু এক জনাব এবং একরোখা মানুষ, একবার যা বলে তাই করে। তাই আমি আশা করি তুমি সঠিক সিদ্ধান্তটিই নিবে। আরস বাধ্য হয়ে বিয়েতে মত দিল, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। বিছানায় বসে ঘটে যাওয়া কাহিনীগুলো ভাবছিল অবনী। দরজা খোলার শব্দে ধ্যান ভাঙে তার। অবনী লম্বা ঘুমটা টেনে দরজার দিকে এগিয়ে গেল, কারণ সে আরসকে বুঝতে দিতে চায় না পাত্র যে আরস ছিল সেটা যে আগেই জানতে পেরেছে। সে প্ল্যান করে নিয়েছে, এমন অভিনয় করবে যেন সে জানতই না আরসের সাথে তার বিয়ে হয়েছে। অবনী আরসের দিকে এগিয়ে গিয়ে মাথা নিচু করে হাত বাড়াতে আরস বলল, এই থাক থাক, আমাকে পা ছুঁয়ে সালাম করতে হবে না। কিন্তু আরসকে অবাক করে অবনী একটা গোলাপ ফুল ফ্লোর থেকে তুলে নিল। আরস তো টাচকি খেয়ে গেল। কত বড় সাহস! এই মেয়ের এত বড় অপমান করলো তাকে। আরস ভেবেছিল মেয়েটি তাকে সালাম করবে, কিন্তু তা না করে ফ্লোর থেকে একটা গোলাপ ফুল তুলে নিল। রুমে কি গোলাপ ফুলের অভাব ছিল যে এখান থেকেই নিতে হবে? আস্ত বেয়াদব মেয়ে তো ম্যানার্স জানে না। কে শিখিয়েছে এই মেয়েকে বিয়ের প্রথম রাতে স্বামীর পা ধরে সালাম না করে ফুল তোলা? দাদুর কথা অনুযায়ী জেনে একটু মানিয়ে নিতে চেয়েছিল, কিন্তু এই মেয়ে তো তার মেজাজটাই খারাপ করে দিল। মূলত অবনী আগে থেকে দরজার সামনের দিকে সিরিয়ালে অনেকগুলো গোলাপ ফুল রেখে দিয়েছিল, যাতে আরসকে এইভাবে জব্দ করতে পারে। অবনী তো খুব ভালোই বুঝতে পারছে তার প্ল্যান কাজে দিয়েছে, কিন্তু লম্বা এক ঘন্টার কারণে বেচারা ছাদ মাখা মুখটায় আমাবস্যার আদার নামলে কেমন দেখায় তা দেখতে পারছে না। তাই আত্মাটা পুরোপুরি শান্তি পাচ্ছে না। মেঝেতে ঝুঁকেতে অজুহাত দেখিয়ে এখনও ফুলগুলো তুলছে অবনী, যা দেখে আরও সে মেজাজ আরও খারাপ হয়ে গেল। আরও এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল, হয়তো সালামটা পাবে এই আশায়, কিন্তু সে ঘুরে ভালি। আরও সার মেজাজ কন্ট্রোল করতে না রাখতে পেরে বলেই দিল, এই মেয়ে, তুমি আমাকে সালাম না করো ফ্লোর থেকে ফুল তুলছো কেন? কিন্তু আরসের কোনো কথাই অবনীর যেন কানেই পৌঁছাচ্ছে না। আরস এবার রেগে যেই না অবনীর হাত ধরে টেনে সামনে দাঁড় করালো, অমনি অবনীর মাথা থেকে ঘোমটাটা সরে এলো। অবনীর চোখ বেরিয়ে আসার উপক্রম। অবনী চোখ খিচে বন্ধ করে রাখে, তারপর এক চোখ খুলে যখন দেখলো আরস ওর দিকে তাকিয়ে আছে, তখন পুরো চোখ খুলে ফেললো। আর মনে মনে ভেবে নিলে সে ভয় পাবে না। সময় এসে গেছে নিজের প্রতি করা অপমানের উপযুক্ত জবাব দেওয়া। সে আরসকে বোঝাবে অবনী কী জিনিস। আরস তো পুরাই শকড অবনীকে দেখে। শেষে কিনা এমন একটা মেয়েকে তার দাদুর পছন্দ করলো। অবনী আর আরস দুজন একসাথে বলে উঠল, তুমি? আপনি? আরস ফারস পাশে ফিরে কপালে হাত দিয়ে বলল, ও শিট, শেষ পর্যন্ত তোমার মতো একটা স্টুপিড আমার বউ। এমন জানলে আমি জীবনেও কবুল বলতাম না। আপনার মতো একটা অসভ্য বজ্জাত রাক্ষসের সাথে আমার বিয়ে হলো। জীবনে কি এমন পাপ করলাম যে আপনাকে আমার বর হতে হলো? যদি জানতাম আপনিই আমার বর, আমি তো মরে গেলেও কবুল বলতাম না। হাউ ডেয়ার ইউ! এই তোমার সাহস কিভাবে হয় আমার সাথে এভাবে কথা বলার? যেখানে আরশ খানের সামনে দাঁড়িয়ে সবাই কথা বলতেই ভয় পায়, সেখানে তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করছো? তোমার স্পর্ধা দেখে
আমি জাস্ট অবাক হয়ে যাই। তোমার তো রাজকপাল যে খান বাড়ির বউ হয়ে এসেছো। মাঝে দিয়ে আমার কপালটা পড়লো। প্রথমত সাহসের কথা আসছে কোথা থেকে আমি তো সেটাই বুঝতে পারছি না। শুনুন, আপনি আমার এক্স বক্স, ওকে? বস ছিলেন, অতীত হয়ে গেছে সেটা। বর্তমানে তো আর বস নন, তাই না? সো আপনাকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। দ্বিতীয় কথা হলো, কি বললেন আপনি? আমার রাজকপাল, হাউ ফানি। আপনার মনে একবারও প্রশ্ন জাগলো না আমার ভাগ্য কত লেভেলের খারাপ হলো আপনার মতো খাউসকে বিয়ে করতে হলো শেষ পর্যন্ত? আর আপনি এরকমভাবে আরশ খান বলে লাফাচ্ছেন, মনে হচ্ছে আপনার নাম আরশ খান নয়, শাহরুখ খান। শাহরুখ খান না হলেও তার চেয়েও কমও কিন্তু না নই। না হলে তো আর আমাকে পটানোর জন্য কপি বানিয়ে নিতে না, তাই না মিস? সরি, এখন তো মিস নন, মিসেস খন। কথাটা শুনে অবনী খুব ভালো করেই বুঝতে পারছে আরশ তাকে আবারও ইনডিরেক্টলি ইনসাল্ট করছে। মনে মনে ভাবছে সব হয়েছে ওই মাথা মোটা রূপার বুদ্ধিতে নয়, যত সব কুবুদ্ধি। রূপা তার জিসান অবনীর বেস্ট ফ্রেন্ড, তিনজন একই অফিসে জব করতে। অবনী সবসময় কাজের মাঝে একটা না একটা ভুল করেই যেত। আরশ খানি অবনীকে নানা রকমভাবে সবার সামনে অপমান করত। একদিন অবনী অফিসে এসে বসতে না বসতেই আরশ বলল, মিস অবনী, সমস্যা কি আপনার? কই স্যার, কোনো সমস্যা নেই তো। প্রত্যেকটা দিন আপনি লেট করে আসেন, তারপরও বলছেন কোনো সমস্যা নেই। তার মধ্যে প্রতিটি ফাইলের মধ্যে কোনো না কোনো ভুল করেই রেখেছেন। একটা ফাইলও আপনি ঠিকঠাক করছেন না। আমি তো বুঝতেই পারছি না আপনি কাজকে পছন্দ করছেন না নাকি কাজ আপনাকে পছন্দ করছে না। সরি স্যার, আর ভুল হবে না। এবার থেকে প্রতিটা কাজ ঠিকঠাক মতোই করব। সরি? আর কতদিন পর্যন্ত সরি বললে আপনার সরি বলাটা সার্থক হবে? ডেইলি 1000 বার সরি বলেন, তারপরে যেই লাউ সেই কদু। স্যার এবারই শেষ, সরি, জাস্ট ইম্পসিবল। কথাটা বলে আরশ চলে যায়। আরশ যেতে অবনী বলল, দেখেছিস কত বড় অসভ্য লোক, এসে বসতে না বসতে ওয়াজ শুরু করে দিয়েছে। জিসান মজা করার জন্য বলল, ঠিকই তো বলেছে। স্যার যে তোর চাকরিটা বাঁচিয়ে রেখেছে এটাই তো তোর পরম সৌভাগ্য। তোর মতো বন্ধুর চেয়ে 10টা শত্রু থাকা অনেক ভালো। তুই আর আমার সাথে কথা বলতে আসবি না, তাহলে তো ভালোই হবে। রোজ রোজ তোর প্যারা থেকে বেঁচে যাব। তুই আমাকে যেই প্যারা দিস, আমার গার্লফ্রেন্ডও আমাকে এত প্যারা দেয় না। এই কি বললি তুই? সামান্য একটু কাজে হেল্প করতে বলি আর রুম নিয়ে এটা প্যারা হয়ে গেল তোর কাছে? রূপা ওদের ঝগড়া দেখে বলল, এই তোরা থামবি? এভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? কথায় কথায় অবনী বলল, আমি ঝগড়া করছি? ঝগড়া তো করছো ওই জিসানের বাচ্চা। আমি মরি আমার জ্বালায়, আর এই বেয়াদবটাই বজ্জাত বসের হয়ে সামসামি করতে আসছে। তোরা জানিস খারুসটা এখন আমার স্বপ্নেও আসা শুরু করছে। অবনীর কথা শুনে রূপা আর জিসান বলল, কি? আরে সত্যি বলছি, এই বসটা যেদিন থেকে আমার জীবনে এসেছে সেদিন থেকেই আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আমি যেটাই করি সেটাই সমস্যা। এটা করছো কেন, ওটাতে মিস্টেক, এটা করছো কেন, ওটাতে মিস্টেক। আমার সব কিছুতেই ভুল খুঁজে পাই উনি। এমনকি স্বপ্নের ঘরে দেখি এই বজ্জাত বয়স আমার চুলের মুঠি। অবনী রূপা চুল ধরে এমন জোরে টানে ধরে বললো, এভাবে ধরে আমাকে এমন জোরে ছুঁড়ে মারলো আমার ঘুমটাই ভেঙে গেল। শুধু তাই নয়, চোখ মেলে দেখি আমার খাটের নিচে পড়ে আছে। রূপা বলল, আরে তুই কি এখন আমার চুল ছিঁড়ে ফেলবি নাকি? রূপার কথায় অবনীর হুঁশ ফিরল। অবনী তৎক্ষণাৎ রূপার চুল থেকে হাত সরিয়ে নিয়ে বলল, সরি, আসলে ওই বজ্জাত বস স্বপ্নে যেভাবে আমার চুল ধরে টানছিল আমি জাস্ট তোকে সেটা প্র্যাকটিক্যালি দেখাইলাম। আমার কি ইচ্ছে আছে জানোস? উনি যেভাবে আমার স্বপ্নে এসে আমাকে খাট থেকে নিচে ফেলে দিল, ঠিক তেমনি আমিও একদিন ওনার স্বপ্নে যাব আর স্বপ্নের মধ্যে ওনার চুলের মুঠি ধরে ঘুরাতে। আর রূপা জিসার অবনীকে ইশারা করে বলছে, পেছনে পেছনে। আরে পেছন থেকে? এই তো, ওনার চুলগুলো তো বড়, তাই না? জিসান বলল, হ্যাঁ, আগে পেছনে।
পুরো কথা শেষ করতে না দিয়ে অবনী বলল, আরে তুই আগে আমার ইচ্ছেটা শোন। উনি তো স্বপ্নের মধ্যে আমার চুলের মুঠি ধরে ফ্লোরে ফেলেছিল, আর আমি ওনার চুলের মুঠি ধরে ডিরেক্ট বাংলাদেশের বাইরে পাঠিয়ে দেব। কথাটা বলেই পাশে ফিরতে আরশকে দেখে অবনীর কলিজাটা কেঁপে উঠল। সবাই একসাথে আরশকে সরি স্যার বলল। আরশ হাতের ইশারায় জিসান আর রূপাকে বসতে বলল। মিস অবনী, কি যেন বলছিলেন আপনি? চুপ হয়ে গেলেন কেন? বলুন, আমি একটু আপনার স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চাই। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? আমি আসার সাথে সাথে আপনার স্বপ্নও কি ঘুরতে ঘুরতে বাংলাদেশের বাইরে চলে গেছে? সরি স্যার। স্যার, আমার কাছে চাকরিটা আছে না গেছে? অবনীর কথায় আরশ প্রতি উত্তর না করে সবাইকে কনফারেন্স রুমে আসতে বলে চলে গেল। মূলত আরশ তখন একটু সামনে এগিয়ে আবার ব্যাক করেছিল ওদের কনফারেন্স রুমে ডাকার জন্য, কিন্তু এসে যা শুনলো তাতে সে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝে উঠতে পারছে না। দোস্ত, আবার চাকরিটা বাঁচা প্লিজ। আরে দূর, তোর জন্য সবসময় আমরা ফেসে যাই। তারপর তারা কনফারেন্স রুমে যায়। একটা নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা শেষে আরশ হাতে একটা নকল কলম ঘুরাতে ঘুরাতে বলল, মিস্টার জিসান, যখন আপনি কাজ করেন আপনার পাশে যদি একটা ফাটা স্পিকার বাজতে থাকে তখন আপনি কিভাবে কাজ করবেন? কেন স্যার, কানে তুলো গুঁজে নিব? নো নো নো, ইটস রং ডিসিশন মিস্টার জিসান। কানে তুলো গুঁজে বসে থাকলে তো হবে না। আপনার উচিত শব্দটা যেখানে থেকে আসছে সেখানে তৎক্ষণাৎ টেপ মেরে দেওয়া। তা কিভাবে সম্ভব স্যার? আওয়াজটা যদি কোনো মাইক থেকে আসে সেখানে কি করে টেপ মারব? সম্ভব জিসান, সবই সম্ভব। আপনি একটু চোখ কান খোলা রাখলে আশেপাশেই টেপ লাগানোর মতো মাইক পেয়ে যাবে। কথাটা অবনীর দিকে তাকিয়েই বলল। অবনীর বুঝতে বাকি রইল না কথাটা আরশ তাকে উদ্দেশ্য করেই বলেছে। অবনী জিসানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, স্যার কথাটা আমাকে উদ্দেশ্য করেই বলেছে, তাই না রে? জিসান আরশের দিকে তাকিয়ে হালকা বোকা হেসে দাঁত চেপে আস্তে করে বলল, চুপ থাক, তোর দুটো পায়ে পড়ি। কনফারেন্স রুম থেকে এসে অবনী রূপাকে বলল, দোষ, এসব প্রজেক্ট নিয়ে কোনো আইডিয়াই তো আমার মাথায় আসতেছে না। ওইসব নিয়ে ভাবতে ভাবতে আমার মাথাটা শেষ। তার মধ্যে 24 ঘন্টা বয়ে থাকি, কখনই বজ্জাত বস কোনো নালিশ নিয়ে আসে। তুই বরং একটা কাজ কর, কোনোভাবে স্যারকে ফটানোর চেষ্টা কর, তাহলে তোর রাজ্য তোর বললেই হলো। এতে করে স্যার যদি রেগে আমাকে অফিস থেকে বের করে দেয়? আরে কিছুই হবে না, তুই জাস্ট একটু সেজে গুজে কপি বানিয়ে স্যারের জন্য নিয়ে যাবি, তারপর স্যারের সাথে ভাব করে নিবি। সত্যি বলছিস? এমন করলে সত্যি কাজ হবে? আরে হ্যাঁ, আরে বাবা, আমি সিনেমাতেও এরকম অনেক কাহিনী দেখেছি, সেজন্যই তো তোকে বুদ্ধিটা দিলাম। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একটু ট্রাই করে দেখি। পরদিন আরশ তার চেয়ারে বসে ফাইল চেক করছিল, কিন্তু অবনী কোনো পারমিশন ছাড়াই তার কেবিনে ঢুকতেই অবাক হয়ে বলল, কী ব্যাপার মিস অবনী, আপনি কোনো পারমিশন ছাড়াই এভাবে আমার কেবিনে চলে আসলেন কেন? অবনী একটু এগিয়ে গিয়ে বলল, স্যার আপনার কপি। কী ব্যাপার, আপনি এরকম বেঁকে দাঁড়িয়ে আছেন কেন? সমস্যা কি? অবনী থতমত খেয়ে বলল, কিছু না স্যার, কোমরে একটু ব্যথা করছিল তাই। কি বলেন, এত অল্প বয়সে বুড়ো হওয়ার আভাস পাচ্ছেন? আর আমার জানেমান এখনই স্ট্রং বিউটিফুল লেডি। বুড়ি হওয়ার কথা শুনে অবনীর একটু রাগ হলো, কারণ সে তো একটু স্টাইলিস্ট হয়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু শেষের কথাটা শোনার জন্য মোটেও উপস্থিত ছিল না। অবনী তড়িৎ গতিতে জিজ্ঞেস করলো, আপনার জানেমান মানে আমার গার্লফ্রেন্ড আছে? না, আমার দাদুই আমার একমাত্র জানেমান। দাদুর কথা শুনে অবনী একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, ও আচ্ছা, তাই বলুন। অবনী একটু আমতা আমতা করে বলল, স্যার আপনার কি গার্লফ্রেন্ড আছে? হোয়াট? দাঁতে দাঁত চেপে কথাটা বলল আরশ। অবনী বোকা বোকা হেসে বলল, নেই তাই না? আমারও কোনো বয়ফ্রেন্ড নেই।
অবনীর কথা শুনে আরসের আর বুঝতে বাকি রইল না অবনী কি মিন করতে চাইছে। আরস বলল, মিস অবনী? জি স্যার। তামান্নাকে চিনেন নিশ্চয়ই? কোন তামান্না স্যার? আমার পিয়ে ছিল। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ও কিন্তু আমার প্রেমে পড়েছিল, একেবারে ঝাঁপিয়ে পড়েছিল। তারপর? থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। বোকা হাসি দিয়ে কথাটা বলল অবনী। গুড, আপনি এবার আসতে পারেন প্লিজ, বলে অবনীকে দরজা দেখিয়ে দিল। অবনী লজ্জা পেয়ে গেল আর মনে মনে রাগ হলো রূপার উপর। যাওয়ার সময় আরও পেছন থেকে ডেকে বলল, যাওয়ার আগে কপিটা রেখে যান। অবনী এক প্রকার ইচ্ছে করেই পড়ে যাওয়ার ভান করে আরসের গায়ে কফি ঢেলে দিল। সরি সরি স্যার, আমি সত্যি আপনার গায়ে কফি ফেলতে চাইনি। আরস রাগী দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে বলল, গেট লস্ট। কিন্তু স্যার, আই সে গেট লস্ট। আরসের রাগ দেখে অবনী দ্রুত চলে আসে বর্তমান। আরসটাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে অবনী। বাব্বা, মিসেস খান, আপনি তো দেখছি ভাবনার রাজ্যে হারিয়ে গেলেন। ও আচ্ছা, মনে করার চেষ্টা করছেন নিশ্চয়ই। ঠিক আছে, আমি একটু সাহায্য করি আপনাকে। মেরুন কালারের টপস পরে জোকারের মতো সেজেগুজে আমার সামনে এসেছেন, মনে আছে নিশ্চয়ই? এই একদম বাজে কথা বলবেন না। আপনার মতো একটা লোকের প্রেমে পড়বো আমি? আমি কোনো পাগলও আপনার প্রেমে পড়তে চাইবে না। আর আমি কেন আপনাকে পটাতে চাইবো? আমি জাস্ট আপনাকে ভুলেছিলাম আপনার গার্লফ্রেন্ড আছে কিনা। তার মানেই কি আমি আপনার প্রেমে পড়ে গেলাম? আমার তো মনে হচ্ছে আপনিই আমার প্রেমে পড়েছিলেন। তাই আমি কীরকম জামা পরেছি, কোন কালার পরেছি, সব মনে রেখে দিয়েছেন। হা হা হা, নাইস জোকস। প্রেমে পড়বো, তাও আবার তোমার? সত্যি, ইউ আর সো ফানি গার্ল। তুমি যেভাবে জোকারের মতো সংসেজে আমার সামনে গিয়েছিলে, আমি কেন যে কেউ তোমার ওই অস্কারপ্রাপ্ত সাত জন্মেও ভুলতে পারবে না। আর এত কথা কিভাবে বলতে পারো তুমি? মনে তো হচ্ছে কোনো স্বৈরাচার শাসকের অধীনে ছিলে, নতুন করে বাক স্বাধীনতা ফিরে পেয়েছো। এক্স্যাক্টলি তাই, স্বৈরাচার শাসকের অধীনেই ছিলাম। আর সেই স্বৈরাচার শাসক হলেন আপনি। তোমার সাথে তর্ক করার কোনো ইচ্ছেই আমার নেই, বুঝেছ? আপনার সাথে তর্ক করারও কোনো ইচ্ছে আমার নেই, বুঝেছেন আপনি? আমার ঘুম পাচ্ছে। গুড নাইট। গুড নাইট? তোমার মতো একটা মেয়ে যার জীবনে থাকে, তার রাত শুভ হয় কি করে? আজ থেকে প্রতিটি রাতই আমার অশুভ কাটবে। কথাটা বলে আরও ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আরও ওয়াশরুম থেকে বের হলে অবনী বলল, আমি কি পরবো? কাবার্ডে শাড়ি রাখা আছে। দাদু আমার শত্রুর জন্য অতি যত্ন করে কতগুলো শাড়ি রেখে দিয়েছে। শাড়ি? আমি তো শাড়ি পরতে জানি না। কেন? তুমি নাকি রূপবতী, গুণবতী। দাদুর কথা শুনে তো আমি নিজেই ইমাজিন করছিলাম কত জানি রূপবতী আর শুনো গুণবতী আমার বউ, শেষে কিনা তোমার মতো একটা ঢেঁড়স আমার বউ। জীবনের শত্রুকে উপদেশ দিব না যাতে না দেখে কখনো বিয়ে না করে। তুমি আমার বউ, এটা যদি আমার অফিসে হয়ে জানে, লজ্জায় তো আমার নাক কাটা যাবে। তাহলে তো ভালোই হবে। আমার তো জাস্ট ইমেজিন করতে ইচ্ছে করছে, যখন আপনার নাক থাকবে না তখন আপনাকে দেখতে ঠিক কেমন লাগবে। আই এম সো এক্সাইটেড। জাস্ট শাট আপ, স্টুপিডের মতো কথা না বলে গিয়ে চেঞ্জ করে এসো। অবনী ওয়াশরুমে চলে গেল। আরুষ বিছানায় ফিটেলিয়ে দিল। কিছুক্ষণ পর অবনী শাড়ি পরে বেরিয়ে এলো। ওয়াশরুমের দরজা খোলাতে আরও সেদিকে তাকায়। অবনীর দিকে তাকিয়ে আরও হাসতে হাসতে শেষ। কি হয়েছে? আপনি এরকম ভূতের মতো হো হো করে হাসছেন কেন? এত রাতে কি আপনাকে ভূতে ধরেছে নাকি? আরস কোনো রকম হাসি থামিয়ে বলল, তোমার মতো ফেতনি যার ঘাড়ে চেপে আছে তার আর নতুন করে ভূতের ধরার প্রয়োজন পড়বে না। বিশ্বাস করো, তোমাকে এত ভয়ঙ্কর লাগছে যে একটা ভূত তোমাকে দেখলেই ভয়ে পালিয়ে যাবে। কথাটা বলে আরস আবারও হাসি শুরু করে দিল। অবনী সোফার কুসুমগুলো আরসের দিকে ছুঁড়ে মারল। অবনী আরসকে বলল, আমি কোথায় ঘুমাবো? যদি নিজেকে বাংলা সিনেমার নায়িকা ভাবো তাহলে
ফ্লোরে বিশাল জায়গা পড়ে আছে, শুয়ে পড়ো, অথবা সোফা খালি পড়ে আছে, সেখানেও ঘুমাতে পারো। আর যদি নিজেকে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করো, তাহলে বিছানায় অনেক জায়গা পড়ে আছে, পাশেই ঘুমাতে পারো। কথাটা বলে আরস নিজের মতো করে ঘুমিয়ে পড়ল। অবনীর ফ্লোর আর সোফায় ঘুমানোর অভ্যাস নেই, আর ডং করে নিজে কষ্ট পাওয়ার মানেই হয় না, তাই আরসের পাশেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল। কিছু অবনীর একটা অভ্যাস আছে, হাত পা ছড়াছড়ি করা। অবনী নিজের পাগুলো বারবার আরসের গায়ে তুলে দিচ্ছে, আরস বারবার নামিয়ে দিচ্ছে, কিন্তু অবনী বারবার একই কাজ করছে, তাই আরস খাটের কিনারায় চলে এলো, কিন্তু তাতেও রক্ষা মিলল না। অবনী পুরোটা খাট দখল করে নিল, আর ফলস্বরূপ আরস ধপ করে ফ্লোরে পড়ে গেল। ফ্লোরে কিছু পড়ার শব্দে অবনী চোখ মেলে তাকালো, কিন্তু তাকিয়ে যা দেখলো তাতে অবনী হাসি থামছে না। অবনীকে এরকম হাসতে দেখে আরসের মেজাজটা আরো খারাপ হয়ে গেল। তাকে বিছানা থেকে ফ্লোরে ফেলে দিল, যেখানে তাকে টেনে উপরে তুলবে তা না করে পাগলের মধ্যে হেসেই যাচ্ছে। অবনী কোনো মতে হাসি থামিয়ে বলল, এ কি আপনি নিশ্চিত কি করছেন? যুদ্ধ করতে নেমেছিলেন বুঝি? স্টপ দিস ননসেন্স। যুদ্ধ আমি নই, তুমি করছিলে। সারা বিছানায় এমনভাবে হাত পা ছড়াছড়ি করছিলে যেন তুমি কোনো বিছানায় নয়, পুকুরের মধ্যে মাছ ধরতে নেমেছিলে। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে একটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।